তাহলে আপনাকে দুটো ডকুমেন্ট দিতে হবে, পঞ্চায়েত সমিতির সার্টিফিকেট আর একটা ওই ডাক্তারের সার্টিফিকেট। আচ্ছা, এটার জন্য আপনি সাধারণ মানুষ যিনি কিনে আনলেন গরুটা তাকে ধরছেন। আপনি গরু হাটগুলোতে এই সার্টিফিকেট আগে দেওয়া হতো না কেন? এই প্রশ্নটা করলেন না কেন? এই সার্টিফিকেট দেওয়া হতো না। আমি সরকারকে বলবো দুটো দিক দেখতে। দেখুন, এক, মানুষ সচেতন, মানুষ আইন মেনে চলবেন, মানুষ আইনের পক্ষে। আমাদের রাজ্যের মানুষ, তারা শান্তিপ্রিয় মানুষ, তারা আইনের রূপায়ণ করবার জন্য তারা প্রস্তুত আছে। কিন্তু এই যে সরকারের ল্যাচেস ছিল আইনের ইমপ্লিমেন্টেশন দেখতে আগের সরকারগুলো, যারা কিনে নিয়েছেন তাদেরটা কী হবে? আমি সরকারকে বলবো, অনুরোধ করবো, যারা কিনে নিয়েছেন তাদের বিষয়টা একটু দেখা। দুই, যারা এইটার উপরে নির্ভর করে থাকেন, যাদের অর্থনীতি, যারা গোপালন করেন, তাদের অর্থনৈতিক দিকটাকে দেখা, তাকে ব্যালেন্স করা, এই কাজটা সরকারকে করতে হবে। সেটা আমার মনে হয় খুব জরুরি এবং এইভাবে সমস্যাটার সমাধান আমাদের করতে হবে। কিন্তু যে কথাটা উঠে আসছে, যেভাবে এটাকে রিপ্রেজেন্ট করানোর চেষ্টা হচ্ছে মানুষের মধ্যে, তাতে কিছু অংশের মানুষের সমাজে একটা তাদের যে অভিপ্রায়, সেখান থেকে বোঝা যাচ্ছে যে এরা উদ্দেশ্যটা এদের সৎ নয়। কিছু মানুষ সরকার একটা কারণে করছেন, কিন্তু তাকে নিয়ে প্রচারটা এমনভাবে করা হচ্ছে, সেই অভিপ্রায়টা একদমই সৎ নয়। তারা চাইছেন যে যাতে করে এটাকে নিয়ে আবার একটা পরিস্থিতি গরম হয়। আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার সাধারণ মানুষ, তারা জানেন যে এই ধরনের অশান্তি করলে মানুষেরই ক্ষতি। যার জন্য সেই মানুষ আজকে তারা কিন্তু শান্তির পক্ষে তারা। আমি সরকারের কাছে অনুরোধ করব যে এই বিষয়গুলো মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, এবং এইখানে সরকারের যে দায় আছে সবটা নিয়েই কিন্তু দেখা উচিত। বেশ কিছু পশুপালনকারী তারা বলছেন যে আমাদেরকে আত্মহত্যা করা ছাড়া কোনো পথ। হ্যাঁ, ঠিকই তো। আজকে যদি দুম করে একটা বিষয়কে নিয়ে, যেটা চলছিল না, আইনে আছে, আইনে অনেক কিছু থাকে, সেটা রূপায়ণ সরকারকে করতে হয়। সরকার এতদিন সেগুলো রূপায়ণের দিকে দৃষ্টি দেননি। নতুন সরকার দৃষ্টি দিতে চাইছেন, খুব ভালো, দৃষ্টি দিন, কিন্তু অন্ততপক্ষে যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই মানুষকে রক্ষা করার দিকে নজর দিন। তাহলেই বিষয়টা মিটে যায়, তাহলেই তো বিষয়টার কোনো সমস্যার সৃষ্টি করে না, একটা ব্যালেন্স তৈরি হয়। সেটা তো সরকারের কাজ। আমি আশা করবো সরকার সেদিকে নজর দেবেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে গোমাংস বিদেশে রপ্তানি করে নাম্বার 3 নম্বরে রয়েছে। তো দেশের মানুষ খেতে পারবে না, অথচ আমরা রপ্তানি করে বিদেশে পাই। দেখুন, উদ্দেশ্যটা তো খুব স্পষ্ট, রপ্তানি করব, এখানকার মানুষ খেতে পাবে না, পাক না পাক, পুষ্টি, স্বল্প মূল্যের মাংস, এগুলি অনেক ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো যাতে মানুষের পক্ষে না যায়, তার জন্যই কিন্তু আজকে সরকার এটা করতে চাইছেন। কিন্তু সরকার আইনটা মনে করিয়ে দিচ্ছেন। আইনটার যখন উদ্দেশ্য ছিল সেখানে কিন্তু এই আমদানি রপ্তানির বিষয়টা মাথায় রেখেই কিন্তু আইন, মানে 50 সালের আইনটা ছিল। রপ্তানিতে ভারতবর্ষ যখন গোমাংস রপ্তানির ক্ষেত্রে আজকে 3 নম্বরে গোটা পৃথিবীতে, যখন এটা হচ্ছে, সেই সময় কিন্তু এই আইনটা ছিল। ফলে আইনটাকে যে নতুন করে সরকার কিছু বলছেন না। আমার বক্তব্যটা এই জায়গায় যে সরকার নতুন করে আইন করে দিলেন এরকম বিষয়টা নয়। আইনটা ছিল, আইনটার প্রয়োগ করা মনে করিয়ে দিল, এবং তার ফলে কিছু কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। ফলে এটা মাথায় রেখে আমি আবেদন করব সকলকে যে এই বিষয়ে যদি আইন থাকে, সেই যে আইনে যা আছে সেটাকে মাথায় রেখে এই বিষয়টা হোক। সরকারকে বলবো যারা কিনে ফেলেছেন তাদের জন্য একটা বিশেষভাবে তাদেরটাকে যেন সহৃদয়ে সরকার এটাকে বিবেচনা করে। এই যে যেমন কুরবানির জন্য বলা হয়েছে যে 14 বছরের বয়স বেশি হলে তারপরে সেগুলোকে কুরবানি বা জবাই করে খেতে পারবে। তো যারা রপ্তানি করছে তাদের কি এই একই নিয়ম? আমি বলছি, প্রথম কথা, আজকে জবাই করার ক্ষেত্রে যে নিয়ম আছে, এখানে দেখবেন আইনের ব্যাখ্যা খুব পরিষ্কার করে বলা আছে কোনটা রপ্তানি করা যাবে, কোনটা জবাই করা যাবে। আর এই জবাই করা, রপ্তানি করা, এই গোটা প্রক্রিয়াটার মধ্যে যেটা আইনে বলা আছে সেইভাবেই হবে। ফলে আর এই যে একটা আছে স্লটার হাউস, সরকারি স্লটার হাউসে করতে হবে, এগুলো তো আছেই, কিন্তু সরকারি স্লটার হাউস কোথায় কোথায় আছে এটা তো দেখতে হবে। সরকার তালিকা প্রকাশ করুক। আজকে দাঁড়িয়ে আপনার একটা বা দুটো সরকারি স্লটার হাউস আছে, আপনি সেই স্লটার হাউসের উপর নির্ভর করে এই বিষয়টা করাতে পারবেন না। তা আপনাকে স্লটার হাউসের দিকে যেতে হবে। তাহলে এই পরিকাঠামো তৈরি করার দিকে সরকারকে নজর দিতে হবে। গতকাল মোহাম্মদ সেলিম সাহেব বললেন যে আমরা আইনি চলা হচ্ছে, সেই দিকে আমরা লড়াই করছি, আমাদের চেষ্টা হচ্ছে, আমরা হয়তো কালকে পরশুর মধ্যে বিষয়টা নিয়ে আমরা। আজকের নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি জারি হচ্ছে যে ধর্মীয় যেগুলো ভাতা, মুয়াজ্জিন ভাতা, পুলিশ ভাতা, এগুলো আমি স্বাগত জানাবো। ধর্মীয় ভাতা আবার কেন পাবে? ইমাম সাহেবের বাড়ির ছেলেকে চাকরি দেওয়ার বন্দোবস্ত করুন সরকার, পুরোহিতের বাড়ির ছেলেকে চাকরি দেওয়ার বন্দোবস্ত করুন সরকার। ইমাম মুয়াজ্জিমদের ভাতা বন্ধ হয়েছে, আমি খুশি। পুরোহিত ভাতা বন্ধ হয়েছে, আমি খুশি। আমাদের প্রতিবেশী দেশ যখন চায়না, কোরিয়া, জাপান তারা টেকনোলজি থেকে বহু এগিয়ে যাচ্ছে, তখন আমাদের দেশের কে কি খাবে সেই নিয়ে ব্যস্ত। কোন মন্দির ব্যস্ত রাখা হচ্ছে, মানুষ ব্যস্ত নয়, মানুষকে ব্যস্ত রাখা হচ্ছে। খুব স্পষ্ট কথা,
আমাদের দেশে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির যে আগ্রাসন সেটা এমন একটা জায়গায় পৌঁছচ্ছে, সেখানে একদলীয় ব্যবস্থা, একরকম সংস্কৃতি তৈরি করার জন্য, একটা আধিপত্যবাদের প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালানো হচ্ছে। স্পষ্ট কথা, তাদের রাজনীতিটা আধিপত্যের রাজনীতি, সেটা তারা বিস্তার করতে চাইছেন। এই যে দেখুন না, আজকে আধিপত্য দেখানোর জন্য যেভাবে আপনার উচ্ছেদ, রেকলেস উচ্ছেদ যেটা শুরু হয়েছে, সর্বত্র হচ্ছে। আজকে এই রেকলেস উচ্ছেদ কেন করা হচ্ছে? আমার বক্তব্য হচ্ছে, আপনার কাছে অর্ডার আছে, কোর্টের অর্ডার, আপনি তুলবেন, নিশ্চয়ই তুলুন, কোনো অসুবিধা নেই। আপনি যে সময়টা দিন তাকে রিহ্যাবিলিট করুন। একজন হকার, তিনি গরিব মানুষ, তিনি যাবেন কোথায়? সরকারকে তো এই দিকটাকেও দেখতে হবে। আপনি তুলে দিলেন, আপনার কাছে বুলডোজার আছে, আপনি তুলে দিলেন। দিনের শেষে এটা করে সরকার যে পরিস্থিতিটা তৈরি করছেন, বহু মানুষকে কর্মহীন করার রাস্তা তৈরি করছেন। সরকার যদি ঠান্ডা মাথায় ব্যবস্থা একটু ভাবেন, চিন্তা করেন, এই কাজটাই করা যায় যদি এই উচ্ছেদ প্রক্রিয়া নিয়ে আরেকটু বিবেচনা করে কিভাবে তাকে রিহ্যাবিলিট করা যায়, তাকে ওই আইনটা যদি ধরে আজকে চলা যায়। ভারতের প্রধানমন্ত্রী আছেন, আমাদের অমিত শাহ আছেন, এখন তো সুযোগ খুব ভালোই আছেন। এনারা যদি মনে করে যে ভারতবর্ষের মধ্যে এই গোরক্ষা নিয়ে হুড়োহুড়ি যেটা চলছে, যে আমরা সমাধা করে দেবো, ফাইসালা করে দেবো, সেই ধরেন বের করেন, তাহলে গোটা ভারতবর্ষে হিন্দু মুসলমান সকলেই আমরা শান্তি পেয়ে যাব। আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে না, বিভাজন থাকবে না এই গরু নিয়ে। অতএব সংবিধান যেটা হচ্ছে সেই সংবিধান অনুযায়ী চলা আমাদের উচিত, এটা মনে করি আমি। কিন্তু আজকে এই পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসার পরে এই কুরবানি এসে গেছে। এই কুরবানিকে নিয়ে একটা নতুনভাবে একটা হুড়োহুড়ি চলছে। হ্যাঁ, গরু জবাই করা যাবে না। এবারে এই যে ব্যাপারটা চলছে, অনেকে বলছেন গরু আমাদের মাতা। যদি গরু মাতা হয়, মা হয়, হিন্দু ভাইদের যদি বলে থাকেন, তাহলে এটা জবাই করা হিন্দু ভাইদের ভাবাবেগে আঘাত দেওয়াটা আমাদের উচিত নয়। বন্ধ হয়ে যাক, আইন অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ হোক, সেটা সঠিকভাবে সেটা আইনটা ভালোভাবে বলবৎ করা হোক, প্রচার করা হোক। গাঁট থেকে কথাবার্তা বলা হচ্ছে কেন? এবং বলছেন 15 বছর বয়স হলে, 14 বছর বয়স হলে এই গরু চেক করে ডাক্তার দেখিয়ে আপনারা জবাই করবেন। এটা আবার কেমন ধরনের কথা? ও যদি মাতা হয়, তাহলে এই মাতাকে জবাই করা কেন যাবে? এই গরুকে মাথা মজ্জিতে বলছে আপনার একটু জবাই করা যাবে না। তা আপনি বলছেন, এদিকে মাথা বলছেন, আবার জবাই করে বলছেন, এটা কি ধরনের কথা? বন্ধ হয়, একেবারে বন্ধ। আবার বলছেন গরুর লাইসেন্স করে নাও, তা আবার গরু জবাই করার জন্যে গরু রক্ষা মা কে জবাই করার জন্য লাইসেন্স দেবেন? এটা কি করা হচ্ছে? হ্যাঁ, এটা ভারতবর্ষের মানুষ কি জানতে পারছেন না? আমার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ ব্যাপারটা কোথাও বুঝতে পারছেন। এই গরুটাকে নিয়ে বিভাজন করা হচ্ছে, এই গরু ধরে হুড়োহুড়ি করে একটা বিভাজন করা হচ্ছে, গরু করে কেন? এই